কথা সকল দর্শকের প্রতি যে যেখান থেকে এখন দেখছেন পরবর্তীতে দেখবেন সবার প্রতি। It's 8 o'clock. আপুদের উদ্দেশ্যে পুরো ঘটনাটা একটু সংক্ষেপে বলি, তাহলে দর্শক বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল। ১লা আগস্ট গতকালকে আমি গুলশানে একটা কাজে ব্যস্ত ছিলাম। তখন হঠাৎ করে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বললেন যে, আপা আপনি কোথায়? আপনার অফিস তো ভাঙচুর করছে। কে বা কারা ভাঙচুর করছে তারা কেউ জানে না। তখন আমি সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে ফোন দিই, কিন্তু তাকে ফোনে না পেয়ে আমি খুব দ্রুত একটা গাড়ি নিয়ে আমার অফিসের দিকে রওনা দিই, আর সাথে সাথে 999 কল করে, ইমার্জেন্সি কল করে আমি সহযোগিতা চাই। তখন শাহবাগ থানার সাথে কানেক্ট করিয়ে দেয় এবং এসআই মনিরুল ইসলাম নামে একজন আমাকে বলে যে, আপনি যান, আমি হানি ফ্লাইওভার একটা কাজ শেষ করে আসছি। তো ততক্ষণে আমি অফিসে পৌঁছে যাই এবং দেখি যে রাস্তায় লোকজন, স্থানীয় লোকজন জড়ো হয়ে আছে, সাংবাদিক কিছু ভাই আছে এবং আমাদের দলের লোকজনও আছে। এবং উপরে পরে আমরা জানতে পারি যে দুপুর 1টা থেকে তারা আমাদের অফিসের চারপাশে হাঁটাহাঁটি করছিল এবং উপরে নামে নিচে নামে এভাবে করছিল। 3টার পরে মূলত দরজা ধাক্কাধাক্কি শুরু করে। ওদের আওয়াজ শুনে চেয়ারম্যান সাহেব বুঝেছে যে ওরা আসলে ভাঙচুর করতে এসেছে, কারণ দরজার বাইরে থেকে ওরা বলছিল, এই মমিন মেহেদি কই, ওরে পাইরে ছিলা ফেলামু, মাইরা ফেলামু, এই ধরনের স্ল্যাং অশ্রাব্য ভাষা তারা কথা বলছিল, নোংরা নোংরা কথা বলছিল। দরজা অনেক ধাক্কা দিচ্ছিল, কিন্তু মমিন মেহেদি চুপ করে বসেছিল। এটা যেন সেই 25শে মার্চ কালো রাত্রের মতো অবস্থা হয়েছে, যে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাহিরে আর মা বাবা পরিবার সহ ঘরের ভিতরে চুপ করে খাটের নিচে লুকিয়ে আছে। ঠিক একই অবস্থায় মমিন মেহেদি আমাদের চেয়ারম্যান সাহেব তিনি লুকিয়েছিলেন, কারণ তার জানের হুমকি দিচ্ছিল বারবার। তিনি সেটা বুঝেছেন। এক পক্ষ বলছিল ল্যাপটপ আছে, মোবাইল আছে, টাকা পয়সা আছে, যা পাবো সব নিয়ে যাব। যখন তারা বুঝেছে যে ভিতরে হয়তো কেউ নেই, তারা অনুমান করেছে, তখন তারা একটা বিশাল বড় তালা এনে আমার অফিসে ঝুলিয়ে দিয়েছে। ততক্ষণ আমি ঢুকলাম, ঢুকে তালালাকে ফোন দিতে দিতে ঘুরতেই 6-7টা ছেলে তারা সিঁড়ি দিয়ে উঠে আসছে, নিচে আরো অনেকেই ছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারা বিভিন্ন ভাবে আমাকে গালাগালি করছে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, তুই তোকারি করছে, আমাকে ব দিয়ে, ম দিয়ে, খ দিয়ে নোংরা নোংরা কথা বলতে বলতে একদম আসছে উপর থেকে। তা বলে, এই রাখেন। আর যেই ছেলেটা জুলাই আহত দাবি করে, যে হাত নাই, হ্যাঁ, সে উপরে যে চাদর পরে আসে, সে তো আস্তে আস্তে আমার খুব কাছে চলে আসলো, যেন পারলে ও আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। তখন আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরালাম, স্যার যাও, দূরে যাও, কি কি সমস্যা? আর আমি আমার ব্যাগে সব সময় আত্মরক্ষার জন্য একটা লাঠির মতো রাখি, যেটাকে টান দিলে অনেক বড় হয়। আমি নারী, বাংলাদেশে তো কোনো নিরাপত্তা নাই, এই জন্য আমি আমার সুরক্ষার জন্য এটা রাখি। আমি ব্যাগ থেকে ওটা বের করে ফেলেছি, কারণ ওরা তো অনেকেই। আমি বুঝতে পেরেছি যে ওদের উদ্দেশ্য শুধু কথা বলা না, ওরা নোংরা হাতাহাতি করতে আসবে, ওদের অ্যাপ্রোচ দেখে বোঝা যাচ্ছিল। তখন ওরা আমাকে বলল যে, তুই মাপ চাবি, তুই মাপ চাবি। আমি কেন মাপ চাবো? আমি কি অপরাধ করেছি? আমি কি ডাকাত? আমি খুনি? আমি চোর? আমি বাটপার? আমি কেন মাপ চাবো? এদের সাথে তর্ক বিতর্ক হতে হতে একটা সময় এরা আমাকে বলে, হ্যাঁ, জুলাইকে ছোট করেন, জুলাইকে অবমাননা করেন। আরে জুলাইকে তো এরাই বিক্রি করে, জুলাইকে তো এরাই ব্যবসা বানিয়েছে। আবার বলে যে আবু সাইদের নাম নিয়ে, এখন আবু সাইদের নাম নিয়ে বলবো না ভাই? দেখেন, এরা বলে হাজার হাজার মরেছে জুলাইতে, অথচ বাংলাদেশের লিস্ট অনুযায়ী মাত্র 834 জন। এমনও জুলাই শহীদ আছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছিল, তাকে বানিয়েছে জুলাই শহীদ। মাথায় টিউমারের অপারেশন সফল হয়নি, মারা গেছে, তাকে বানিয়েছে জুলাই শহীদ। এমনও জুলাই শহীদ আছে যে শহীদ হওয়ার পরে আবার ফেরত এসেছে, রাফি। জুলাই শহীদ অথচ বাহারাইনে ব্যবসা করে। জুলাই শহীদ দাফন দেওয়া হয়েছে যাত্রাবাড়িতে, অথচ সেই লোক এই ইয়েতে আপনার ময়মনসিংহে ব্যবসা করে। হ্যাঁ, তার মানে জুলাই শহীদের এই অবস্থা। তাহলে আমরা জানতে চাইতেই পারি যে 834 জন যে সরকার বলছে, 834 জন কারা? কারণ এরা তো প্রতি মাসে আপনার টাকা, আমার টাকা, জনগণের কষ্টের টাকা ভাতা হিসেবে নিচ্ছে। আর এক একটা জুলাই শহীদকে তো 20 লক্ষ করে টাকা আগেই দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে আবার জুলাই শহীদের বাবা দ্বিতীয় বিয়েও করেছে। তাহলে কার পেটে যাচ্ছে টাকা? এটা আমরা জানতে চাইতেই পারি। আর আবু সাইদের মৃত্যু, আবু সাইদ মরার পরে তার 5-6টা ময়না তদন্তের রিপোর্ট গণমাধ্যমে এসেছে, আর তার বাবা নিজেই বলেছে যে আবু সাইদের মাথার পিছনে এত বড় একটা গর্ত ছিল। তো ভাই, পুলিশের রাবার বুলেট দিয়ে তো মাথার পিছনে গর্ত হওয়া সম্ভব না। রাবার বুলেট, কাঁদানে গ্যাস, গরম পানি পুলিশ কখন ছোড়ে, তাই না? যখন আপনি আন্দোলনকে
স্থগিত করতে চায়, ছেলে মেয়েদেরকে বোঝাতে চায়, আন্দোলনকারীদেরকে বোঝাতে চায়, ঘরে যাওয়ার জন্য বলে, তখন রাবার বুলেট দিয়ে কেউ মরে, খুব কাছ থেকে রাবার বুলেট দিয়ে মারলে তো সর্বোচ্চ হাড় ভাঙবে, কিন্তু ছেলেটা যখন বসে পড়লো আহত হয়ে গেল, তার বন্ধু তাকে হাসপাতালে নিতে 3 ঘন্টা সময় লাগিয়েছিল। 3 ঘন্টা তার আবু সাইদকে নিয়ে কি করেছিল এটা আমি জানতে চাইতেই পারি, একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার জানার অধিকার আছে। এই প্রশ্ন আমরা বারবার করেছি যে আবু সাইদের মৃত্যুর রহস্য আমরা জানতে চাই, তার লাশটা উঠান আর পোস্টমর্টেম করে জনগণের সামনে জানান যে আসলে কি সে শহীদ না তার মৃত্যু কিভাবে হয়েছে, আমরা সেটা জানতে চাই। এটা জানতে চাও কি অপরাধ? তারা বলছে আবু সাইদকে অপমান করলাম, আমি আবু সাইদকে অপমান করেছি, সরি বলতে প্রশ্নে উঠে না, কে কার কাছে সরি বলবে? তর্ক বিতর্কের সময় এক পর্যায়ে ছেলেটা আমার সাথে যুক্তিতে পারলো না, তখন সে একটা থাপ্পড় দিয়ে 1 সেকেন্ডও তারা দাঁড়াতে পারলো না। আপনি নিশ্চয়ই ফুটেজে দেখেছেন, দর্শক ফুটেজে দেখেছে, আমাকে একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে তারা জান ভয়ে পালিয়ে গেছে, এবং আমিও উঠে দাঁড়িয়ে এলাকার নিচে গিয়ে এলাকাবাসীকে জড়ো করে ফেলেছি, বলেছি যে ধরেন ধরেন ধর্ষক, চাঁদাবাজ, মববাজ, সন্ত্রাসী। এলাকার লোকজন তো নতুন ধারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে চিনে, তারাও ওদেরকে দৌড়ানি দিয়েছে, কি আর বলবো, এই হলো দুঃখের কথা। এখন জুলাই কথা দিয়ে কথা রাখেনি, জুলাই বলেছিল বৈষম্য থাকবে না, কিন্তু সব জায়গায় বৈষম্য, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরি, আমরা এত বৈষম্য আগে কোনো দিন দেখিনি। এরা বলে যে হিন্দু নারীদেরকে ধর্ষণ করা জায়েজ, এরা হিন্দু নারীদেরকে ধর্ষণ করে মেরে পানিতে লাশ ভাসিয়ে দেয়, হিন্দুদের সম্পদ এরা কুড়ে কুড়ে খায়, অথচ ইসলাম কেন কোথাও নেই, কেন হিন্দুদেরকে ধর্ষণ করতে হবে? বৈষম্য সব জায়গায়। এই যে এদের নারী যে মিতু সদর সংসদ সদস্য, সে বলে যে বিএনপি যদি জিয়াউর রহমানকে নিয়ে ব্যবসা করতে পারে তাহলে জুলাই কেন ব্যবসা হবে না, হাদি কেন ব্যবসা হবে না? তার মানে এরা নিজেরাই স্বীকার করেছে হাদি ব্যবসা, জুলাই ব্যবসা, এরা নিজেরাই তো স্বীকার করেছে মেট্রো রেলের আগুন দিয়েছে, এরা নিজেরাই স্বীকার করেছে বিটিভিতে আগুন দিয়েছে, এরা নিজেরাই স্বীকার করেছে পুলিশকে মেরেছে, তাহলে এরা কেন আমার দিকে আঙ্গুল তুলছে? এরা নিজেরাই তো স্বীকার করেছে, তাহলে এদেরকে তো ফাঁসি দিতে হবে আগে, তাই না? তার মানে অবশ্যই এরা বলে লাল স্বাধীনতা, তার উপর বিএনপির এক অথর্ব নেতা আছে ইশরাক, সে বলে 5ই আগস্টের আগে নাকি বাংলাদেশই ছিল না। তার বক্তব্য শুনলে আমার হাসি পায়, আমি বুঝলাম না সে কিভাবে একজন মানে খোকার মতো একজন রাজনীতিবিদের ছেলে বলে যে 5ই আগস্টের আগে বাংলাদেশই ছিল না, 5ই আগস্টে নাকি বাংলাদেশ জন্ম হয়েছে। কার পেট থেকে জন্ম হয়েছে এটা আমরা জানতে চাই। এরা জুলাইকে কি স্বাধীন করে গেল? ওর বাপে তাহলে কি স্বাধীন করে গেল? পূর্ব পাকিস্তান? সেটাই তো, সে নিজে যে কি বলে সে নিজেই জানে না, অথচ তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল, স্বাধীনতার ঘোষক ছিল। বলেন তাহলে এই যে নেতারা বলে এটা কি বলে, কোথায় যুদ্ধ আর কোথায় আন্দোলন? এরা 9 মাসের 1971 সালের যুদ্ধটাকে এরা কলঙ্কিত করতে চায়, এরা ঢেকে দিতে চায় বালি দিয়ে, এরা বলতে চায় যে বাংলাদেশের জন্মই হলো 24। আরে বাবা, এটা তো একটা আন্দোলন, এমন আন্দোলন যেখানে এরা বলেছিল কোটা না কোটা না, অথচ আমরা দেখেছি কোটাতেই এক একজন উপদেষ্টা হয়েছে। কেন? স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ইউনূসের বান্ধবী কোটায় বসে নাই, একজন ব্যাংকারকে এনে স্বাস্থ্য উপদেষ্টা বানানোর পরে হামে এত বাচ্চার মৃত্যু। সার্জিস, হাসনাত, এরা সব কয়টা, নাহিদ কোটায় উপদেষ্টা হয়েছে, এখন আবার কোটায় এমপি হয়েছে, কিভাবে, কি যোগ্যতা আছে এদের? এরা তো শিক্ষার্থী ছিল, কোনো যোগ্যতা নাই, যোগ্যতা হলো ওই যে আরেকজনের টাকা দিয়ে এরা রাজপথে থেকেছে, আর কোনো যোগ্যতা নেই ভাই। আজ পর্যন্ত বন্যার টাকা দোসর, আওয়ামী লীগ দোসর, কিন্তু ভাই ফ্যাসিজম কাকে বলে করবে? এরা বলে যে 17 বছর নাকি শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা ফ্যাসিজম দেখিয়ে গেছে, অথচ আমরা দেখেছি ইউনূস সাহেবের 18 মাসে যে মারাত্মক ফ্যাসিজম, মব সন্ত্রাসের জনক এই ইউনূস সাহেব, তার সময় তৌহিদি জঙ্গিদের উৎপাত, মারামারি, লুটপাট, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এমন কোনো অপকর্ম নাই যেটা ইউনূস সাহেবের আমলে ঘটে নাই, এবং কোনো নিরাপত্তা ছিল না। আমার বোনের ওড়না ধরে টানাটানি হয়েছে, আরে ভাই ফ্যাসিজম তো সেই দিন এরা প্রতিষ্ঠিত করেছে যেদিন গণভবনে মায়ের অন্তর্বাস নিয়ে এরা নাচানাচি করেছে, সেই দিন ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। এরা পারে
মায়ের ব্লাউজ নিয়ে, পেটিকোট নিয়ে, ফ্রিজের মাংস নিয়ে, পানির পুকুরের মাছ নিয়ে হইচই করতে এক ঘরের একটা সুতা পর্যন্ত ছাড়ে নাই। ফ্যাসিজম তো একে বলে, লুটপাট তো একে বলে। সেখানে এখন আবার কি জুলাই জাদুঘর বানিয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে মূর্তি আর ভাস্কর্যের ভিতরে মিক্স করে এরা ধর্মের একটা অবমাননা হচ্ছে এগুলা বলে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে। আমার বেগম রোকেয়ার ভাস্কর্যের নাক ভেঙেছে, ভাষা শহীদদের ভাস্কর্য ভেঙেছে। ভাঙার পরে আবার মুগদের ভাস্কর্য বানিয়েছে, হালাল ভাস্কর্য, আবু সাইদের হালাল ভাস্কর্য বানিয়েছে। এরপরে আমরা কি দেখলাম, তারা আবার জুলাই জাদুঘর বানিয়েছে। যেই জাদুঘর বানিয়েছে সেই জাদুঘরের দরজা আজ পর্যন্ত খোলা হয়নি। জানি না সেই জাদুঘরের ভিতরে কি আছে। আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা, কোটি কোটি টাকা লুটপাট করে উপদেষ্টা ফারুকী সাহেব বউ নিয়ে বাচ্চা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাপ মোচন করে। কিভাবে গেল সেভ এক্সিট, কিভাবে হলো? এরা বলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যেন দেশের বাইরে যেতে না পারে, অথচ এদের আঙ্গুলের ফাঁক বলে একটা একটা উপদেষ্টা বেরিয়ে গেল, এরা ধরলো না। একেই বলে ফ্যাসিজম, নিজের ইচ্ছায় কাজ করা। জুলাই তো বলেছিল বাক স্বাধীনতা থাকবে, কিন্তু কোনো বাক স্বাধীনতা নাই। কথা বলতে গেলে টুটি চেপে ধরছে, মামলা দিচ্ছে। আমার নামে 2টা মামলা করেছে যারা জুলাই দোকানদার, এই দোকানদার গুলার একজনই 2টা মামলা করেছে আমার নামে। এরা আলটিমেটাম দিয়েছিল 47 দিন 36 দিন। হ্যাঁ, আমাকে ধরে না কেন পুলিশ, কেন পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? দরকার পুলিশের কি এত টাকা? জুলাই কি, জুলাই কি, জুলাইয়ের ঘৃণা স্তম্ভ আমরা তৈরি করে সেটাতে জুতা দিয়ে বাড়ি দিয়েছি, দিব না? জুলাই তো ঘৃণিত জিনিস, জুলাই দিয়ে তো আমাদের কিছু হয়নি, ওরা তো প্রতারক ছিল। কারণ ওরা বলেছিল সংস্কার হবে, কোনো সংস্কার হয়নি। দেশের মানুষের সংস্কার হয়েছে নাহিদের পেটের, এত বড় একটা পেট বানিয়েছে। সংস্কার হয়েছে সার্জিসের ভাঙ্গা চাপার, সে ছিল ফকিন্নির ছেলে, ঢাকা ইউনিভার্সিটি বারান্দায় ঘুমাইতো, 700 টাকার মোবাইল থাকতো তার পকেটে। 5ই আগস্টের পরে তার কোত্থেকে নাতি আইসা নানা হয়ে গেল, জমিদারের নাতি হয়ে গেল, দুই মোবাইল 2 পকেটে, 2টা আইফোন নিয়ে ঘুরে বেড়ায়। সংস্কার হয়েছে হান্নান মাসুদের ভাঙ্গা ঘরে। 5ই আগস্টের পরে এত বড় ঘর হয়েছে। সংস্কার হয়েছে নেতাদের, জনগণের কিছু হয়নি। আমার ভাইদের, আমার বোনদের, 20 কোটি জনগণের কিচ্ছু হয়নি। কিন্তু এরা যারা 1 আগস্ট আমাদের অফিস ভাঙচুর করতে এসেছিল, রাষ্ট্র সংলাপ ফোরাম SDF, এটা জুলাইয়ের অনেকগুলা দোকানের একটা দোকান। এই দোকানটা যে চালায় সেই দোকানদার যে আমার গায়ে হাত তুলেছে, আমরা বিশ্বাস করি যে এরা অন্য কোন রাজনৈতিক নেতার কাছ থেকে টাকা পয়সা খেয়ে আমাদেরকে হামলা করেছে। কারণ নতুন ধারা বাংলাদেশ তো 2012 সাল থেকে স্বাধীনতার পক্ষে কথা বলছে, দেশের পক্ষে কথা বলছে। স্বাধীনতার পক্ষে কথা বলতে তো আওয়ামী লীগ হওয়া লাগে না, দেশের পক্ষে কথা বলতে তো আওয়ামী লীগ হওয়া লাগে না, 20 কোটি জনগণের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না। ভাই, লাল সবুজের পক্ষে কথা বলি। অথচ যখন সংসদে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাজে, এই গাদ্দারের বাচ্চাগুলা, রাজাকারের বাচ্চাগুলো উঠে দাঁড়ায় না। এরা বলে মুক্তিযোদ্ধা গাদ্দার, অথচ এদেরকে কেউ সাথে শুকরিয়া আদায় করি যে তিনি অক্ষত ছিলেন। কারণ আমরা আমাদের চেয়ারম্যানকে অনেক ভালোবাসি, আমরা তার কোনো ওরা যেভাবে এসেছে, ওরা তো লুটপাটের প্ল্যান নিয়েই এসেছে। ওরা মেরেও ফেলতে চেয়েছিল। আরে মমিন মেহেদীকে মেরে ফেললে কার কি হতো? কিন্তু মমিন মেহেদীকে মেরে ফেললে তো নতুন ধারা চেয়ারম্যান হারাতো, দেশের জনগণ একজন ভবিষ্যৎ নেতা হারাতো, তাই না? যে মমিন মেহেদী নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, যে কখনো মানে নিজের আরামায়েশের কথা চিন্তা করে না, সেই মমিন মেহেদীকে মেরে ফেললে তো দেশের একটা তারকা নষ্ট হয়ে যেত। কারণ তিনি তো চেষ্টা করছেন, আল্লাহ বলেছেন চেষ্টা করো, দেয়ার মালিক আল্লাহ, তাই না? রাইট। আস্তিক বলেছে আমার মাথার দাম হাঁকিয়েছে, বলবো না যে একটু আগে আপনি কিন্তু একটা আমাদেরকে একটা স্টিল ছবি দেখালেন, যে বললো যে শয়তানের তাড়নায় ধরা পড়লে এরা তখন শয়তানের ঘাড়ে দোষ চাপায়, বলে যে শয়তানের তাড়নায়, শয়তানের ধোকায় পড়ে। হ্যাঁ, অথচ এদের আব্বা জামাতের আমির ডাক্তার শফিক, সে নিজে সমকামী। জামাতের আমিরের একটা ভয়ঙ্কর রোগ আছে, সেটা হচ্ছে পেডোফিলিয়া, মানে বাল্যকামিতা। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে তার এই শিশুকামিতা, বাল্যকামিতা জাগ্রত হয়। বাচ্চাদেরকে ধরে ধরে নোংরা ভাবে চুমা দেয়, জাপটে ধরে রাখে। এটা একটা রোগ।
এরপরে তার আছে সমকামিতা। আমরা দেখেছি না যে বিদেশি কূটনীতিকদের তিনি কিভাবে পিছন থেকে জাপটে ধরেছেন, কেমন করছিলেন। আবার তাকে যখন আঙ্গুল তোলা হলো সমালোচনার আঙ্গুল, তখন তিনি বললেন আরো বেশি করে করব, কারণ আমাদের এটা নবীজির সুন্নাহ। আস্তাগফিরুল্লাহ, আমাদের নবীজি কোথায় এরকম পুরুষকে জাপটে ধরে পিছন থেকে এভাবে চুমাচুমি করেছেন আমাদের জানা নেই। অথচ এই জামাতিরা, এই ওয়াহাবিরা আমাদের এই ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য নিজেদের সংগঠনের সাথে ইসলাম শব্দটা লাগায়। এরা ইসলামকে দিনে রাতে 24 ঘন্টা বিক্রি করে। এরা আমাকে নাস্তিক বলবে না। যখন মাদানি, দেড় ব্যাটারির মাদানি যখন তার অসহায় প্রথম স্ত্রীকে রেখে দৌড়ে যায়, বলে আমার এখন গুনাহ করতে মন চাচ্ছে, জেনা করতে মন চাচ্ছে, জেনার থেকে বাস আরেকটা বিয়ে করেছে, এইসব পুরুষের বিরুদ্ধে শান্তা ফারজানা কথা বলে। 501-এর হিরো মামুনুল হক, যিনি ধরা পড়লে বলে শরীয়তি বউ, তার বাংলাদেশের 64টা জেলায় 64টা শরীয়তি বউ, যে মহিলার সাথে তার কোনো বিবাহ বন্ধনের আবদ্ধ নাই, রেজিস্ট্রেশনের কোনো খবর নাই, ধরা পড়লেই শরীয়তি বউ। তো তার সে যখন বলে 501 নাম্বার রুম হালাল, তখন ছেলেরা কি শিখবে? মাঠে ময়দানে বাজারে হাটে ঘাটে ছেলেরা মেয়েদেরকে নিয়ে ধরা পড়বে আর বলবে শরীয়তি বউ, শরীয়তি বউ, শরীয়তি আইন, বলবে শরীয়ত আইন আমরা অবমাননা করি। ধরা পড়ার পরে ওদের কাবিনের কথা মনে পড়ে, আর মনে পড়ে তখন শরীয়তে আইন চলে আসে। দেখেন নাই জামাতের নেতা যে গাজী নজরুল কি করলো, এক মহিলার লিফটের সামনে চুমা, আরেক মেয়েকে নিয়ে ধরা পড়ার পরে বলে আমার শরীয়তি বউ, কেউ জানেই না শরীয়তি বউ। কেউ তারা মানে ভালো দেখতে চায় না। পারলে তারা মাকেও রেপ করে, মাকে আপন বোনকেও রেপ করে। এটা এত নোংরা। আর এদের দেখেই এরা বাংলাদেশের পাবলিককে মূর্খ মনে করে, গাধা মনে করে। আমার দেশের মানুষ শিক্ষা কম হতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু আমার দেশের মানুষ কিন্তু বুদ্ধিমান। ওরা কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বিচার করতে জানে। এই জন্য তো ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে যখন বলেছিল, তখন জনগণ ঠিকই ধরে ফেলেছে যে এটা কোনো অক্সফোর্ড ইউনিভার্সিটি না, এরা নিজেরাই একটা হল ভাড়া করে আমাদের কষ্টের টাকা নিয়ে ওরা ইংল্যান্ডে মাস্তি করতে গিয়েছে। জনগণ ঠিকই বুঝে ফেলেছে ওদের চরিত্রটা। না, হাসনাতের মিডল ফিঙ্গারটা কত স্ট্রং ছিল বুঝাই যায়। ওর ওই মধ্যমা আঙ্গুল দেখে বোঝা যায় যে কত বড় বেয়াদব আমাদের কষ্টের টাকা লন্ডনে গেছে। বেয়াদব 5ই আগস্টের পরে বেয়াদব পেয়েছি আমরা কতগুলো। আমি ভয় পাবো, কিন্তু আমার হাতের ওই লাঠি দিয়ে কিন্তু আমি কাউকে মারিনি, কারণ আইন নিজের হাতে আমি তুলে নেওয়া শিখিনি। আমি আইন নিজের হাতে তুলে নেই, এবং আমি আমার দলের নেতা কর্মীদেরকে বলছি ওদেরকে দৌড়ানি দাও, মেরো না, কারণ মারলেই তো এরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। কারণ প্রশাসন তো কোনো না কোনো ভাবে এদের দ্বারা বায়াসড, 100% বায়াসড। আমাদের গলায় আসে মানে শিকল বাঁধে নিয়ে যাবে, ওদেরকে কিছু করবে না। এবং ইনফরমেশন দিয়ে রাখবে। 20 কোটি জনগণ যেদিন জুতা নিয়ে রাজপথে নামবে, ঝাড়ু নিয়ে রাজপথে নামবে, সেদিন কয়টা কণ্ঠ তারা রোধ করবে? কয়টা? এই 20 কোটি আগস্টের সময় করেছিল। 5ই আগস্টের সময় কিন্তু শেখ হাসিনা পতনের পর আমরা দেখেছিলাম যে এটিএন বাংলায় নিউজটা এসেছিল যে অনেক পুলিশের ড্রেস পরা তারা দৌড়ে দৌড়ে এয়ারপোর্টে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। পরবর্তীতে তাদের কিন্তু কোনো নাম ঠিকানা তাদের কিছু পাওয়া যায়নি, এবং ওই এই 36 জুলাই সময় অনেক জায়গায়, যাত্রাবাড়ির গাজীপুরের মতো জায়গায় বিদেশি ভাষায় তাদেরকে, মানে হিন্দি বলেন, উর্দু বলেন, এইসব ভাষা অনেক পুলিশের ড্রেস পরা লোকদের কথা বলতে শোনা গেছে। এরা দীর্ঘ মেয়াদী মানে ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে নিয়ে। ওগুলো ছিল উর্দু ভাষী পাকিস্তানি আইএসআই এর লোক, যেটাকে হিন্দি ভাষা বলে চালায়া দেওয়া হয়েছে, যারা তো সব ইন্ডিয়ান। অথচ 26 লক্ষ ভারতীয়র একজনকেও কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারেনি। তাহলে এরা ইন্ডিয়ান হয় কিভাবে? আরে বাবা, ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, ওদের 140 কোটির বাজার, ওরা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে মানে ম্যান পাওয়ার এক্সপোর্ট করে, তার ধারে কাছেও নাই আমরা আসি নাই। আপনি দেখেন বাংলাদেশ থেকে সৌদিতে যাইতে লাগে 7 লাখ, ইন্ডিয়া থেকে লাগে মাত্র 1.5 লাখ। তার মানে ওদের বাংলাদেশ না হলেও চলবে, ওরা বিভিন্ন ভাবে ওরা চলতে পারবে, বা ওদের আয়ের ওয়ে আছে। তোমার দেশে ওই হিন্দি ভাষাভাষী পুলিশ আনে নাই, তোমার দেশে এনেছিল ওই উর্দু ভাষাভাষী পুলিশ। এই জিনিসটাকে নতুন প্রজন্মের কাছ থেকে আড়াল করা হচ্ছে।
কেন ডারবি নাসিরকে আমরা বলতে শুনি নাই যে জুলাইয়ের অস্ত্রগুলা কই রে, জুলাইয়ের অস্ত্রগুলা কই? তার মানে এদের হাতে অবৈধ অস্ত্র দেয়া হয়েছিল। মুগ্ধ যখন মারা গিয়েছিল তার আশেপাশে কোনো পুলিশ ছিল না, তাহলে তার চোখে গুলিটা করলো কে, তার মাথায় গুলিটা করলো কে, আমরা জানতে চাই। আর জানতে চাই বলে এরা আমাদেরকে বলে যে আমরা নাকি জুলাই অবমাননা করছি। থু দেই, থু। আজকে এই শো থেকে আমি থু দেই জুলাইকে, থু। যে জুলাই প্রতারণা করেছে, নাটক করেছে আমাদের সাথে, জনগণের সাথে বৈষম্য করেছে, থু সেই জুলাইকে, ঘৃণা করি আমি। জি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার পুরো সংগ্রামের মুহূর্তটুকু শেয়ার করার জন্য। আজকে আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয়ে দেশের পক্ষে। আপনাকে আবারও আমরা আমাদের স্ক্রিনে চাই। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন এবং সকল দর্শক আপনারাও ভালো থাকবেন। সবার জন্য দোয়া করবেন। জি, ধন্যবাদ। জি ভাই।